নমস্কার। চলুন আজ একটু গভীরে যাওয়া যাক। আমাদের খাবার মানে প্লেটের খাবার আর যে জমিতে তা ফলছে আর আমাদের শরীরের স্বাস্থ্য, এর মধ্যে একটা বেশ জটিল আর সত্যি বলতে বেশ উদ্বেগজনক সম্পর্ক কিন্তু লুকিয়ে আছে। আমাদের হাতে একটা সূত্র আছে, বিষের ফসল, খাদ্য, মাটি ও স্বাস্থ্য সংকট। এখান থেকে পাওয়া কিছু জরুরি তথ্য নিয়ে আজ আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। হ্যাঁ, একদম। আজকের আলোচনাটার মূল লক্ষ্য হবে এই যে সমস্যাটা, এর ব্যাপ্তি ঠিক কতটা সেটা বোঝা, আর এর পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখা, যার মধ্যে কিন্তু ওই যে বললেন ওষুধ কোম্পানির একটা অদ্ভুত ভূমিকাও আছে। ওষুধ কোম্পানি? আচ্ছা, হ্যাঁ, সেটাও দেখব। আর অবশ্যই এই সূত্রগুলোতে কি কোনো সমাধানের ইঙ্গিত দেওয়া হয়েছে সেটাও খুঁজে বের করার চেষ্টা করব আমরা। শুরুতেই কিছু তথ্য কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। যেমন ধরুন, ভারতে বছরে প্রায় 6 লক্ষ টন কীটনাশক ব্যবহার হয়। ভাবা যায়, হিউজ পরিমাণ। 6 লক্ষ টন, মারাত্মক। আর পাঞ্জাবের ওই ক্যান্সার ট্রেনের উদাহরণটা তো শিওরে ওঠার মতো। আক্ষরিক অর্থে একটা ট্রেন যেটা কিনা ওই অঞ্চলের অসুস্থ মানুষদের, যাদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য দূরের হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ, শুনেছি। এর কীটনাশকের প্রভাবটা যে কতটা মারাত্মক হতে পারে তারই একটা জ্বলজ্জন্তু উদাহরণ এটা। সেটাই মনে করা হচ্ছে সেখানে। দেখুন, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এর জন্য মূলত দায়ী কিন্তু হাতে গোনা কয়েকটা রাসায়নিক। যেমন ধরুন গ্লাইফোসেট। এটা নিয়ে তো বিশ্বজুড়েই বিতর্ক যে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ও হ্যাঁ, শুনেছি বটে। তারপর ধরুন এন্ডোসালফান। এটা তো স্নায়ুতন্ত্রের জন্য এতই ক্ষতিকর যে বহু দেশেই নিষিদ্ধ, অথচ ব্যবহার কিন্তু হয়। তাই নাকি? নিষিদ্ধ হওয়ার পরেও? হ্যাঁ। আর আছে মোনোক্রোফোজ, নিওনিকোটিনয়েডস, এরকম আরও কিছু যেগুলো খুব ব্যবহার হয়। এগুলোই যেন আজকের এই সংকটের একেবারে কেন্দ্রে রয়েছে। আর সূত্রগুলো দেখতে গিয়ে একটা সংযোগ, যেটার কথা আপনি বলছিলেন, বেশ অবাক করার মতো লাগলো। কীটনাশকের সাথে ফার্মাসিউটিক্যাল বা ঔষধ শিল্পের যোগসূত্র, এটা ঠিক কিভাবে কাজ করে? ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও সত্যি। এই যে নিওকোটিনয়েডসের কথা বললাম, খুব জনপ্রিয় কীটনাশক এখন। হ্যাঁ, এই যৌগগুলো কিন্তু আসলে তৈরি করা হয়েছিল, গবেষণা চলছিল ঔষধ বানানোর জন্য, এমন ঔষধ যা স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। আচ্ছা, ঔষধের জন্য? হ্যাঁ, কিন্তু যখন দেখা গেল এগুলো হয়তো ঔষধ হিসেবে ততটা কার্যকরী নয় বা লাভজনক নয়, তখন অনেক ক্ষেত্রেই হয়তো যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এগুলোকে কৃষি রাসায়নিক সংস্থাগুলোর কাছে বিক্রি করে দেওয়া হলো কীটনাশক হিসেবে ব্যবহারের জন্য। তার একদিকে ঔষধ কোম্পানিগুলোর রোগ সারানোর ঔষধ বানাচ্ছে, আবার তাদেরই গবেষণার ফল অন্য পথে গিয়ে মানুষের পরিবেশের ক্ষতি করছে। এ তো একটা ভীষণ অদ্ভুত চক্র। ঠিক ধরেছেন। কৃষকদের উপর দেশি ফলনের চাপ পড়ছে। তারা বাধ্য হয়ে রাসায়নিক ব্যবহার করছেন। তাতে মাটি দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে। আরে পুরো চক্রে লাভটা কাদের হচ্ছে? এটা আসলে স্বল্পমেয়াদী লাভের একটা খেলা, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিটা অমং বিশাল। আর এই চক্রে লাভবান হচ্ছে মূলত এই বড় বড় কৃষি ব্যবসা সংস্থাগুলো। আর কিছু ক্ষেত্রে হ্যাঁ, ওষুধ কোম্পানিগুলো, জমিতে বিষ দেওয়া, তারপর সেই বিষক্রিয়ার ফলে অসুস্থ হলে চিকিৎসার জন্য আবার ওষুধ বিক্রি কর। এই মডেলটা সত্যি ভাবায়। আলোচনাটা তো বেশ হতাশাজনক দিকেই যাচ্ছে। আচ্ছা, এই সূত্রগুলোতে কি কোনো আশার আলো, কোনো সমাধানের পথের কথা বলা হয়েছে? সাধারণ মানুষ বা নীতি নির্ধারকরা কি কিছু করতে পারেন? অবশ্যই আছে। দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ আমার মনে হয় স্থানীয় স্তরে যারা জৈব বা প্রাকৃতিক উপায়ে চাষ করছেন সেই কৃষকদের সরাসরি সমর্থন করা। সরাসরি তাদের থেকে কেনাই তো? হ্যাঁ, বা তাদের সমবায়কে সাহায্য করা। আর আমরা যে খাবার কিনছি সেটা কোথা থেকে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়ে আরও স্বচ্ছতা দাবি করা দরকার। যেমন ধরুন, পণ্যের লেবেলিং যদি আরও উন্নত হয়, সেটা খুব জরুরি। একদম। এতে শুধু স্বাস্থ্যকর খাবার পাওয়ার সম্ভাবনা বাড়ে তাই নয়, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিগুলোও তো উৎসাহ পায়। আর সাধারণ কিছু বিকল্প ঘরোয়া স্তরে বা ছোট চাষের জন্য সেগুলোর কথাও তো বলা হয়েছে, তাই না? হ্যাঁ, সহজলভ্য এবং পরিবেশ বান্ধব অনেক উপায় তো আছেই। যেমন ধরুন নিম তেল, প্রাকৃতিক কীটনাশক হিসেবে দারুণ কাজ করে। ওহ, নিম তেল? হ্যাঁ। আবার ধরুন গাঁদা ফুল
বা কিছু কিছু ভেষজ গাছ আছে যেগুলো জমিতে পোকা দূরে রাখতে সাহায্য করে, যাকে বলে কম্প্যানিয়ন প্ল্যান্টিং। আচ্ছা আচ্ছা। আর মাটির উর্বরতা বাড়ানোর জন্য ভার্মি কম্পোস্টিং, মানে কেঁচো সার তৈরি করা, খুবই উপযোগী পদ্ধতি। এগুলো হয়তো বড় শিল্পকৃষির উড়ন্তি সমাধান নয়, কিন্তু ব্যক্তিগত স্তরে, কমিউনিটি স্তরে দারুণ কার্যকর হতে পারে। এই প্রসঙ্গে দেশীয় জ্ঞানের গুরুত্বের কথাও যেন মনে পড়ছে। সূত্রে উড়িষ্যা বা ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়গুলোর কথা উল্লেখ ছিল। একদম ঠিক পয়েন্ট। উড়িষ্যা, ঝাড়খণ্ড বা আমাদের দেশের অনেক জায়গাতেই আদিবাসী সম্প্রদায়গুলো তারা বহু প্রজন্ম ধরে এমন সব বীজ ব্যবহার করে আসছে যা স্থানীয় আবহাওয়ার সঙ্গে একেবারে মানানসই। পোকা তাড়ানোর জন্য তারা হয়তো সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে, মানে রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই তারা সফলভাবে চাষবাস করে আসছেন দীর্ঘকাল ধরে। তাদের কাছ থেকে শেখার আছে তাহলে? অনেক কিছু শেখার আছে। তাদের এই জ্ঞান, এই টেকসই কৃষি পদ্ধতিগুলো, এগুলো শুধু চাষের কৌশল নয়, আমার মনে হয় এটা পরিবেশের সাথে ভারসাম্য রেখে বাঁচার একটা দর্শন। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের প্রতিদিনের খাবারের পেছনে অনেক অদৃশ্য সুতো, অনেক জটিলতা লুকিয়ে আছে যা আমরা সচরাচর ভাবি না বা এড়িয়ে যাই। আমরা কি খাচ্ছি আর সেটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেই বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া আর প্রশ্ন তোলাটা বোধহয় খুব জরুরি হয়ে পড়েছে। একদম। আর আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। স্বাস্থ্য, কৃষি আর শিল্পের এই যে জটিল জালটা, এই আন্তঃসংযোগটার যখন আমরা বুঝতে পারছি, তখন ব্যক্তিগত খাদ্যাভ্যাস বদলানোর পাশাপাশি বা তার বাইরে গিয়ে আরও কোনো বৃহত্তর, মানে সিস্টেমিক বা পদ্ধতিগত পরিবর্তন জরুরি হয়ে পড়ছে। একটা বড় প্রশ্ন। হ্যাঁ, সূত্রগুলোতে যেমন ওই #SayNoToSilentPoison বা নীরব বিষকে না বলুন প্রচারাভিযানের কথা বলা হয়েছে, সেটা হয়তো এমনই একটা বৃহত্তর বদলের ডাক। এই নিয়ে আমাদের ভাবতে